ঐক্যমত্য কমিশনের বৈঠকে কি আনুপাতিক নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে? না, এখন ওই যে হচ্ছে না তো। হচ্ছে না, কিন্তু বাইরে So, হচ্ছে। so আজিজ দেখুন, ভাই ওটাই বলেছেন। দেখুন, আপনি আমি তা যখন বলছি না। পার্টিকুলারলি ঐক্যমত্য আজিজ ভাই ওটাই বলেছেন যে না, ঐক্যমত্য কমিশনের না, না, বাইরে মাঠে হচ্ছে। অনেক কিছু থাকবে। আমি বলছি যে ঐক্যমত্য কমিশনের তো এই আলোচনার ইস্যু ছিল না, ছিল না। কিন্তু কয়েকটি দল মাঠে গিয়ে ঐক্যমত্য কমিশনের মিটিং চলতেছে, আগাচ্ছে, মাঝখানে গিয়ে কয়েক দল আলটিমেটাম ঠিক ওই জায়গাটা সরকারের ঐক্যমত্য কমিশনের কি করার আছে? আনুপাতিক নির্বাচন না হলে আমরা ইলেকশনে যাব না। একেবারে একটা রিপোর্টের কথা উল্লেখ করছে যে 95% প্রশাসনের লোকজন এখনও ফেসিবাদের দোসর, সাথে আইন শৃঙ্খলা বাহিনী এখনও ট্রমাটাইজ। এগুলো তো ঠিক করার জন্য বেশি অন্তর্বর্তীকালীন সরকার। ধীরগতি কেন? জি, প্রথম কথা হচ্ছে 95% ভাগ দোষর বা দোষর কিনা এটা খুব জাস্টিফাইড কিছু না। তারপরে কাগজের একটা প্রতিবেদনকে নিয়ে বলেছেন আই ওয়েলকাম দ্য রিপোর্ট। এবং 95% যদি এই অবস্থায় হয়, এই সরকার কিন্তু নিজে নিজে গঠিত হয় নাই, মাথায় রাখবেন। সরকার গঠিত হয়েছে অভ্যুত্থানের সঙ্গে সক্রিয়ভাবে যে শক্তিগুলি জড়িত ছিল, অর্থাৎ সকল পলিটিক্যাল পার্টি এবং অভ্যুত্থানের প্রতিনিধিত্ব যারা করেন তারা মিলেই এই সরকারটা গঠন করেছে। আপনি সরকার গঠন করেছেন একটি সাংবিধানিক প্রক্রিয়ার মধ্যে থেকে, একটি সাংবিধানিক সরকার। আপনি দেখে কিন্তু কোনো বিপ্লবী সরকার গঠন করেন নাই। সো সব কিছু এসেই সমূলে সরিয়ে দিয়ে নতুন কিছু নিয়ে আসা সো ডিফিকাল্ট জব। এটা এই ধরনের সরকারের ক্ষেত্রে এটা খুব কিন্তু অনেক বেশি ধীরগতি মনে হচ্ছে। হতে পারে। আমাদের সরকারের যারা কাজ করছেন তাদের অনেকেরই এই কাজের অভিজ্ঞতা নাই, হতেই পারে ধীরগতি, আপনার কাছে মনে হতে পারে। আবার এমন এক ভঙ্গুর অবস্থার মধ্যে আমরা যে গতিটা নাগরিক হিসেবে প্রত্যাশা করি, আপনাকে মাথা রাখতে হবে সরকার আবার ওই ভঙ্গুর টুলস নিয়েই কিন্তু এই মেরামতটা করছে। সুতরাং এটা এক লম্বা ডিবেট, এর একটা বাস্তবতা আছে। সুতরাং ওই 95%-এর বিষয়ে আপনি যেটা বলছেন সেটা হচ্ছে যে 95% একটা কাগজের রিপোর্ট হলো, সেটা দেখে 95% ফেলে দেওয়া যায় না। এর প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে প্রক্রিয়ার মধ্যে আসতে হবে। ইনজাস্টিস কার প্রতি করা যায় না। বা আপনি দেখা যাবে 15 বছরে শেখ হাসিনার আমল ছিল, ডিসি হিসেবে দায়িত্ব পালন করেছেন, ইউনো হিসেবে দায়িত্ব পালন করেছেন, শিক্ষা কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন, রাষ্ট্রীয়ভাবে এই পালন করা হয়েছে, ওই পালন করা হয়েছে, এই সমস্ত জায়গায় যাকে যেতে হয়েছে, ছবি তুলতে হয়েছে, সেই ছবি দেখি আপনি আজকে তো এখন বলবেন যে ভাই ফেসিবাদের দোষর, এই একটা ছবি আছে, এভাবে জাস্টিফাই করা যায় না, তাই না? সুতরাং এটা এক বাস্তবতা। আরেকটা, যেমন আপনি গোপালগঞ্জের বিষয়ে বলছেন যে সিকিউরিটির অবস্থায় কেন, সিকিউরিটি দিতে পারে নাই কেন? দেখুন, সিকিউরিটি কিভাবে নিশ্চিত করবে? প্রথম কথা হচ্ছে আপনি যখন কর্ডন হয়ে গেছেন, আপনি ক্যাপচাইজ, আপনি অবরুদ্ধ অবস্থায় আছেন, আপনাকে রেস্কিউ করার দায়িত্ব রাষ্ট্রের সিকিউরিটি ফোর্সেস যারা আছে তারা করবে, তাই না? তো সেই জায়গায় ঠিক আপনি কিভাবে রেস্কিউ হবেন এই ডিসিশন আপনার না, এই ডিসিশন হচ্ছে যারা রেস্কিউ করবে তাদের। কারণ ওই জায়গায় তারাই প্রশিক্ষিত, তারাই জানে। এনসিপির নেতৃবৃন্দ, তাদেরকে আপনি কেন বলছেন নিরাপত্তা দেওয়া যায়নি? তারা নিরাপত্তা নিয়ে সমাবেশ করেছে, তারা নিরাপত্তা নিয়ে সেখান থেকে আসতেও পেরেছে। এখন এটা হচ্ছে খুব পলিটিক্যাল বিষয়, এনসিপি বলতে পারবে, আমি বলতে পারবো না। এনসিপি কেন এই ইয়েতে এপিসিতে উঠলো, এটা তাদের বিষয়, তাদের পলিটিক্যাল বিপর্যয় হয়েছে না উন্নতি হয়েছে, এটা এনসিপি গবেষণা করবে, বা পলিটিক্যাল এক্সপার্ট ওনারা যারা আছেন পলিটিককে বিশ্লেষণ করেন তারা বলবেন। এটা আমার কাজ নয়। আমার কাজ হচ্ছে যে আমাদের এনফোর্সমেন্ট এজেন্সিসগুলি যখন মনে করেছে তারা যেতে চেয়েছিল তাদের গাড়িতে, আমাদের ফোর্স মনে করেছে না, তাদেরকে তাদের গাড়িতে দেয়া সিকিউরিটির জন্য কনসার্ন, তারা যেতে দেয়নি, তারা তাদের গাড়িতে তুলে নিয়েছে। সেটা অফকোর্স এই ডিসিশনটা সেই সময় নিরাপত্তার ব্যবস্থা যারা করেন তাদের দিক থেকে আসবে, তারাই এনশিওর করবে। আর অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলোর মধ্যে যে বিভাজনের কথাটা আলোচনা হয়েছে, সেখানে গুরুত্বপূর্ণ দুটো বিষয় আছে। এক নম্বর বিষয় হচ্ছে যে 5 আগস্ট পূর্ববর্তী সময়ে আমরা এখানকার পলিটিক্যাল পার্টিগুলিকে শেখ হাসিনার ফেসিবাদী ব্যবস্থার পতনের জন্য বা তার পতনের জন্য যেই ন্যূনতম ঐক্যে আসতে দেখেছি একটা পয়েন্টে, কেউ কিন্তু কারো মতাদর্শকে ধারণ করেনি। যে যার নিজ নিজ মতাদর্শ ঠিক রেখেই একটা জায়গায় তারা একমত হয়েছে যে আমাদের এই কারবালা থেকে আমাদের মুক্তির প্রয়োজন। সো তারা সবাই মিলে ওই একটা পার্টিকুলার পয়েন্টে আন্দোলন করেছে, সবাই ঐক্যমত্যের ভিত্তিতে। কিন্তু 5 আগস্ট পরবর্তী সময়ে প্রত্যেকটা রাজনৈতিক দলের দেখুন নিজ নিজ মতাদর্শ রয়েছে, নিজ নিজ টার্গেট ভোটার রয়েছে, নিজ নিজ বয়ান রয়েছে, এই সবগুলি নিয়ে এসে হাজির হচ্ছে। এটাকে আপনি দূরত্ব বলতে পারেন না। কিন্তু এটা খুবই সত্য যে অতি সাম্প্রতিক সময়ে নানান বক্তব্যে, বাহাসে বা মিছিলে, নানান জায়গায় এমন এমন ওয়ার্ড, এমন এমন কথাবার্তা হচ্ছে যেটা আমাদের রাজনৈতিক সম্প্রীতি নষ্টের জন্য ভূমিকা রাখতে পারে। দেখুন,
আমি যদি এখন ভাইয়ের 10 টাকার ক্ষতি করি, ভাই হয়তো সেটা ভুলে যাবেন কিছুক্ষণ পর, কিন্তু আমি ভাইকে যদি আমার বক্তব্যের মধ্য দিয়ে অসম্মান করি, এটা উনি ভুলতে পারবেন না। সুতরাং পলিটিশিয়ানরা নিজ নিজ সৌহার্দ্য বজায় রাখার জন্য তাদের স্বরের আমানতটা রক্ষা করতে হবে। আমি কি বলছি, এই জন্য এটা খুব গুরুত্বপূর্ণ যে যারা দেশকে পিছিয়ে দিতে চায়, যারা গণতান্ত্রিক অগ্রযাত্রাকে এবং নির্বাচন প্রক্রিয়াকে ব্যাহত করতে চায়, তারা প্রতিনিয়ত সুযোগ নেবে। সুযোগ কখনো ঘটনা নিজেরা ঘটিয়ে নিবে, কখনো আপনার আমার মধ্যেকার যেই দূরত্ব তৈরি হবে সেই দূরত্বে সে মাঝখানে ঢুকে পড়বে, অতএব ঘটনা ঘটলেও নেবে। এই জায়গায় আমাদেরকে খুবই সচেতন থাকতে হবে। এখানে সচেতন থাকার আর কোনো বিকল্প নেই। প্রধান উপদেষ্টা বিষয়ে কিছু প্রশ্ন তুলেছেন। আচ্ছা, প্রধান উপদেষ্টার বিষয়ে বলেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন যে পতিত দলের সঙ্গে আঁতাত করে বা যোগাযোগ বা পার্শ্ববর্তী দেশের সঙ্গে, এটা প্রধান উপদেষ্টার কোনো স্টেটমেন্ট কোথাও বলেছেন বলে আমার জানা নেই। বলছে এটা ভাই জানতে পারেন আলাদা করে। বলছে ব্যক্তিগতভাবে আমি প্রধান উপদেষ্টার এই প্রক্রিয়াগুলির সঙ্গে সম্পৃক্ত থাকি, আমি এই বিষয়টা জানি না। আমি আর কখনোই শুনি নাই এই বিষয়ে প্রধান উপদেষ্টা বলেছেন যে এখানকার কেউ পার্শ্ববর্তীদের সঙ্গে বা পতিত দলের সঙ্গে আঁতাত করে এই সরকারকে। একটি দলের বিষয়ে আর একটি দলের বিষয়ে যেটা, সেখানে দুটো বিষয় আসে থাকে। বলেছে যে একটি দল ওখানে বিদেশে বসে একটি দল বলতে পার্টিকুলার কোনো পলিটিক্যাল পার্টিকে বোঝায় নেই, উনি একটি জোটকে বা কিছু দলকে একসঙ্গে বোঝানোর চেষ্টা করেছেন। সেটা যেভাবে হোক এখানে এসেছে। কিন্তু আবার এখানে ভাই যেটা বলছেন যে 28টা দল নিয়ে বসেছে, সেখানে 25টা বলেছে যে কি ডিসেম্বরে নির্বাচন। মিডিয়াতে আসছে, এটা অসত্য। মিডিয়ায় আসছে, মিডিয়া আসছে, আমিও দেখছি। আমি বললাম ভিতরে ছিলেন অসত্য, মিডিয়া তাহলে অসত্য। যে কোন ফ্যাক্ট চেকের বিষয় থাকে না সময় আসতে পারে। যেই স্টেটমেন্ট করুক, আমি আহ্বান করব ওই 28টা দলের ওই বৈঠক সব নেতা যা যা বলেছেন সব প্রধান উপদেষ্টার যে অফিসিয়াল ফেসবুক পেজ সেখান থেকে পাবলিশ করে দেওয়া হয়েছে। সুতরাং আপনি চাইলে সে সবার বক্তব্য শুনে আপনি নিজেও একটা চূড়ান্ত জায়গায় আসতে পারবেন আসলে তাই হয়েছে কিনা। আর নির্বাচনের কথা বলা হলেও নির্বাচন কমিশনকে কেন সরকারের দিক থেকে প্রস্তুতি নিতে বলা হচ্ছে না, এই কথা বলেছেন ভাই। দুটো জিনিস বলি ভাই। এক নম্বর হচ্ছে যে ডেপুটি কমিশনার বা ডিসি যারা আছেন তাদেরকে রিটার্নিং অফিসার না করার পক্ষে এক ধরনের নৈতিক মনোভাব সরকারের এবং নির্বাচন কমিশনের রয়েছে। তারা নিজ নিজ জায়গা থেকে চেষ্টা করছেন যে নির্বাচন সংক্রান্ত নির্বাচন অফিসিয়াল কমিশনের অফিসিয়ালদেরকে দিয়েই রিটার্নিং অফিসার করা। দুই নম্বর হচ্ছে গত 3টি বিতর্কিত নির্বাচনের সঙ্গে যারা সরাসরি জড়িত ছিল সেই মানুষদেরকে নির্বাচন প্রক্রিয়া থেকে দূরে রাখা। 3 নম্বর হচ্ছে যে আপনার নির্বাচনের জন্য যে সমস্ত আইন শৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে যারা ফাংশন করবে তাদেরকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে যেন সকল প্রস্তুতি শেষ করা হয়। আর আপনাকে একটু থামাই, একেবারে শেষ টাইম, একটু ভাইকে লাস্ট 1.5 মিনিট আপনি বলবেন। আচ্ছা ঠিক আছে, আমি কোনো প্রশ্ন করব না। প্রশ্ন হচ্ছে যে দেখেন এখন কিন্তু যাই বলেন, আপনার ফয়েজ সাহেব ঠিকই বলছে যে প্রত্যেকটা দলের আলাদা নীতি আদর্শ আছে, কিন্তু এই যে ঐক্যমত্য কমিশন সব ইস্যুতে একমত করতে চাচ্ছে, এই প্রচেষ্টা কিন্তু আমার মনে হয় সফল হবে। কিন্তু মৌলিক বিষয়গুলোতে এক ঐক্যমত না হলে হবে না। না, মৌলিক বিষয় আপনার কাছে একটা মৌলিক, আমার কাছে একটা মৌলিক, মৌলিকটা তো আইডেন্টিফাই করছে, এটা মৌলিক। স্প্রেডশিটে ঐক্যমত্য কমিশন থেকে যেটা দেওয়া হয়েছিল রাজনৈতিক দলে, সেখানে কি আনুপাতিক নির্বাচন ছিল? ছিল না। এখন আনুপাতিক নির্বাচন হঠাৎ করে ঐক্যমত্য কমিশনের বৈঠক চলছে, এখান থেকে ভেঙে যায় কয়েকটা ইসলামিক দল গিয়ে আলটিমেটাম। আপনার কাছে আমি একটু প্রশ্ন করি, ঐক্যমত্য কমিশনের বৈঠকে কি আনুপাতিক নির্বাচন নিয়ে আলোচনা হচ্ছে? না, এখন ওই যে হচ্ছে না তো, হচ্ছে না। কিন্তু আপনি যখন পার্টিকুলারলি ঐক্যমত্য অনেক কিছু থাকে, আমি বলছি যে ঐক্যমত্য কমিশনের তো এই আলোচনার ইস্যু ছিল না, কিন্তু কয়েকটি দল মাঠে গিয়ে ঐক্যমত্য কমিশনের মিটিং চলতেছে, আগাচ্ছে, মাঝখানে গিয়ে কয়েক দল ওই জায়গাটা সরকারের ঐক্যমত্য কমিশনের কি করা, আনুপাতিক নির্বাচন না হলে আমরা ইলেকশনে যাব না। তাহলে আমি বলছি যে এটা সরকারের কথা বলছি না, আমি বলছি যে এই যে অভ্যুত্থানের দলগুলিতে যারা অভ্যুত্থানের একসাথে ছিল, এটাতে বিভাজন হয় না হয়তো। সুতরাং এগুলো মাথায় রেখেই সরকারকে চলতে হবে। আমার কথা হলো এখন যে পজিশনে আসছে, আমার মনে হয় যতই বলেন না কারণ যত লিঙ্গার হবে তত দেশের অর্থনীতিও যেমন সমস্যাগ্রস্ত হবে, তেমনি রাজনীতিও কিন্তু সমস্যাগ্রস্ত হবে। সুতরাং একমাত্র প্রধানত গুরুত্ব দেওয়া উচিত একটা নিরপেক্ষ নির্বাচন এবং 5 বছর পরে ক্ষমতা হস্তান্তর শান্তিপূর্ণভাবে যত টাইট আইন করা যায়